না, আজ আমি কোন মুখ নিয়ে বাড়ি যাব? বাবা হয়ে না পারলাম মেয়ের জন্য ওষুধ কিনতে, না পার। অনেকদিন থেকেই তোমাকে বলছি টাকা জমা। শীত তো চলে এলো, বাড়িতে গরম কোনো কাপড় নেই, যা আছে তা আবার ছেঁড়া কাঁথা। ও দিয়ে এবার আর শীত যাবে না গো। আমাদের কথা না ভাবলেও হবে, ছোট মেয়েটার কথা তো একবার ভাবা উচিত তোমার। অনেক চেষ্টা করছি গিন্নি, কিন্তু পেরে উঠছি কই। এদিকে আবার শীতে মাঠে কোনো কাজ থাকবে না, চিন্তা কি আমারও কম আছে? হয়েছে হয়েছে, তুমি মুখেই চটর পটর, কাজের বেলায় কিছুই না। যাই হোক, তুমি কি আজ কাজে যাবে না? কাজে না গেলে না খেয়ে মরবো। এদিকে যে বসে খাবো সে কপাল কি আমার আছে গো? এদিকে মহাজন কাজের ন্যায্য দাম দেয় না, কাজ করেও সংসার চালানো দায় হয়ে উঠেছে। বিধাতা যা কপালে লিখেছেন তা তো হবেই। বলি আর দেরি করো না, সকাল সকাল বেরিয়ে পড়ো কাজে। আজ মহাজনকে কাজে ন্যায্য মূল্য দিতে বলবে। শীত চলে এলো, চিন্তা যেন পিছুই ছাড়ছে না। বাবা, এবার আমাকে একটি শীতের পোশাক কিনে দিও। শীতে যে বড় কষ্ট হয়। দেখি রে মা, কতটুকু করতে পারি তোদের জন্য। এখন তাহলে আমি আসি, তা না হলে আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও, দেখে শুনে যেও, আর সময় মতো বাড়ি ফিরে এসো। কি গো জসিম ভাই, মহাজনের কাজ তো শেষের দিকে। আমার তো তাও নিজের জমি আছে, সেই জমির ফসল দিয়ে তাও সারা বছর চলতে পারবো। কিন্তু তুমি কি করবে? কি আর করব ভাই, মহাজনের কাজ করে তো মহাজন সঠিক মজুরি দেয় না। শীতও চলে এলো, শীতের জন্য যে গরম কাপড় কিনবো তাও কিনতে পারছি না। আমার মতো কপাল যেন আর কারো না হয়। কি ব্যাপার, কাজে ফাঁকি দিয়ে তোরা গল্প করছিস কেন? কাজে ফাঁকি দিলে কিন্তু তোরা মাইনে পাবি না, তাই ঠিকঠাক মতো কাজ কর। সারাদিন কাজ শেষ করে মহাজনের কাছে টাকা নিতে যায় জসিম। মহাজন, আমার মজুরিটা দেন। আজ 3 দিন হলো মজুরি দেননি। বাড়িতে চাল ডাল সব ফুরিয়ে গেছে, তা কিনতে হবে। এই নাও তোমার 4 দিনের মজুরি। মহাজন, আমার 4 দিনের মজুরি এই কয়েক টাকা? আপনি তো আমাকে ঠকাচ্ছেন। আমি তো জমির কাজের পাশাপাশি আপনার বাড়ির কাজও করে দিই, তবে মাত্র এই কয়েকটা টাকা দিলেন যে। তোমার কাজ তো ভালোই ছিল, কিন্তু তুমি দাম বেশি চাচ্ছ। এই যে টাকা দিচ্ছি এটাই তোমার প্রাপ্য। এই টাকা নিয়ে কাজ করতে ইচ্ছা হলে করো, আর না হলে চলে যাও। কাজ না করলে যে খাবার জুটবে না। ঠিক আছে মহাজন। তুমি এতক্ষণে বাড়িতে এলে? এত দেরি করে বাড়িতে ফিরলে আমি রান্না করব কখন? বাজার কি কিছু এনেছো? গিন্নি, আজও মহাজন আমাকে ঠকিয়েছে, অল্প কিছু টাকা দিয়েছে। কিন্তু শীত তো পড়েই গেল, এভাবে চললে তো এবার শীতে ভালো কাঁথা কিনতে পারবো না। বাবা, আমাদের ঘরে একটাও কাঁথা নেই। আমাদের ঘরের কাঁথাগুলো অনেক পুরনো হয়ে গেছে, মনে হয় ইঁদুর কেটেছে, আর অনেক ছিঁড়ে গেছে। এগুলো দিয়ে যে অনেক শীত করে বাবা। আমাদের নতুন কাঁথা এনে দাও না। মারে, আমিও জানি নতুন কাঁথার দরকার, কিন্তু এখন যে অবস্থা, টাকা জমিয়ে কাঁথা কেনা খুবই কঠিন। দেখি কেমন করে সামলাতে পারি। আচ্ছা তোমরা থাকো, আমি বাজারে যাচ্ছি বাজার করতে। তুমি এসেছো? দাও দেখি বাজারগুলো, মেয়েটার যে বড় ক্ষুধা লেগে গেছে। আমি যাই, রান্না করতে গেলাম। ঠিক আছে যাও। মা মিলি, 1 গ্লাস পানি দে তো। ওগো, এখন যে পুরোপুরি শীত পড়ে গেছে, তোমার কাজও শেষ হয়ে গেছে। এই কয়েকদিনে অল্প কিছু টাকা জমিয়েছো, কিন্তু তা দিয়ে তো আর শীতের কাঁথা হবে না। মা, শুধু মুড়ি দিয়ে কি পেট ভরে? অনেক খিদে পেয়েছে যে, কিছু খেতে দাও না। কি করবো রে মা,
হাতে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে না হবে কাঁথা না হবে বাজার। আমি কি করব? মহাজন যা দিয়েছে তার থেকে কিছু টাকা বাঁচিয়ে রেখেছি। কাজে ফাঁকি না দিয়ে মহাজনের সব কাজ করেছি, তাও মহাজন আমাকে সঠিক মজুরি দিল না। আমি কি করতে পারি বলো তোমরা? আমার মতো হতভাগা যেন আর কেউ না হয়। না পারি তোমাদের ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে, না পারি শীতে তোমাদেরকে শীতের কাপড় কিনে দিতে। তুমি এত ভেঙে পড়ো না তো, বিধাতা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। আর মিলিমা, এখন এই মুড়িটাই খেয়ে নে, দুপুরে ভাত রেঁধে দেবো তোকে। তুমি কান্না করো না বাবা, আমার মুড়ি খেয়ে পেট ভরে যাবে। ঠিক আছে মা, এখন আমি এটাই খেয়ে নিচ্ছি। এভাবেই খেয়ে না খেয়ে তাদের দিন চলতে থাকে। এরপর চলে আসে প্রচন্ড শীত। পুরনো ছেঁড়া কাঁথায় গায়ে চড়ালো মিলি। প্রচন্ড শীতে ঝুবুথুবু হয়ে যাচ্ছে সে। অনেক কষ্ট হচ্ছে মা তোর, তুই দাঁড়া, আমি তোর শরীর গরম করার ব্যবস্থা করছি। এবছর শীতটাও যেন পাল্লা দিয়ে পড়েছে। এই ছেঁড়া কাঁথায় কি শীত কমে? মেয়েটার শরীর খারাপ না করলেই হলো। আমার কেন জানি বড়ই চিন্তা হচ্ছে গো। এমন কথা বলো না গিন্নি, বিধাতা এত নিষ্ঠুর হতে পারে না। বাবা, সারা রাত এত শীত কেমন করে পার করব? আজ একটু কষ্ট কর, দেখি কাল কাঁথার ব্যবস্থা করতে পারি কি না। আমি আসছি। মিলি, এই মিলি, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে তো। ওরে বাবা, মিলির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এই হাড় কাঁপানো শীত সহ্য করতে না পেরে আমার মেয়েটার জ্বর চলে এসেছে। ওগো, কোথায় গেলে? দেখো না, মেয়েটা কেমন জানি করছে। তুমি যাও না, কবিরাজকে ডেকে নিয়ে আসো। ওষুধ কেনার মতো তো কোনো টাকাও নেই। কবিরাজ এমনিতেও আগের টাকা পাবে। যে টাকা জমিয়েছিলাম কাঁথা কেনার জন্য, তা দিয়ে তো বাজার করে শেষ হয়ে গেছে। আচ্ছা দেখি কবিরাজ আসে কিনা। মারে, তুই তোর মায়ের কাছে থাক, দেখি আমি কি করতে পারি। আমি তোমার সাথে যেতে পারি, কিন্তু বাকি টাকা তোমাকে দিতে হবে। কবিরাজ মশাই, আমার কাছে কোনো টাকা নেই, তবে আমি কথা দিচ্ছি আমি আপনার পাওনা টাকাও খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেব। তাহলে আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমি কবিরাজে করে আমার সংসার চালাই। তুমি টাকা না দিলে আমি তোমার কাজ করতে পারবো না। তুমি যদি আমার টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তুমি এখন আসতে পারো। এতটা নিষ্ঠুর হবেন না কবিরাজ মশাই। মেয়েটার আমার ভীষণ জ্বর, চিকিৎসার অভাবে বড় কিছু হতে পারে। দয়া করে একবার চলুন কবিরাজ মশাই। আমার পক্ষে সম্ভব না জসিম, আমি আর তোমার কাজ বাকিতে করতে পারবো না। তুমি এখন চলে যেতে পারো। না, আজ আমি কোন মুখ নিয়ে বাড়ি যাব? বাবা হয়ে না পারলাম মেয়ের জন্য ওষুধ কিনতে, না পারছি একটা কাঁথার ব্যবস্থা করতে। আমি জানি এমন করলে আমার মেয়েটা আর বাঁচবে না। জসিম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলো। কি গো, তোমার সাথে কবিরাজ মশাই কোথায়? কবিরাজ মশাই কি আসলো না? মেয়েটার যে বড্ড জ্বর, জ্বর তো কোনোভাবেই ছাড়ছে না। তোমাকে কি আর বলবো গিন্নি, আগের টাকা বাকি আছে দেখে কবিরাজ আর আমার সাথে আসলো না। মেয়ের জন্য ওষুধ আনতে পারলাম না। আজ এই দিনটা আমার জন্য তোমাদের দেখতে হচ্ছে। আমি ভালো বাবা হতে পারলাম না। দুঃখ করো না, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, তিনি একমাত্র আমাদের পথ দেখাতে পারেন। কনকনে শীতের রাত। সন্ধ্যা রাতে এক বুড়ি আশ্রয়ের জন্য বেশ বাড়িতে বাড়িতে ঘুরছেন। বাড়িতে কেউ আছো? প্রচন্ড শীতে আমি যে আর হাঁটতে পারছি না, দরজাটা একটু খোলো বাবা। কে তুমি? আর এইভাবে এত রাতে ডাকছো কেন? পাশে 2 গ্রাম পর আমার মেয়ের বাড়ি, যেতে যেতে রাত হয়ে গেছে। এই প্রচন্ড শীতে আমি যে আর চলতেই পারছি না। আজকের রাতটা কি বাবা তোমার বাসায় একটু থাকতে দেবে? না না, কে তুমি? আর এই শীতে তোমাকে আমি থাকতে দেব কোথায়? তুমি এখন এখান থেকে যাও তো দেখি বাপু। আমি এক অসহায় বুড়ি মানুষ,
আমার ওপরে একটু দয়া করো বাবা। এই শীতে আমি কোথায় যাব? সকাল হলে আমি এখান থেকে চলে যাব। না না, হবে না, তুমি এখন এখান থেকে যেতে পারো। এইভাবে বুড়ি বেশ কয়েকটি বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আশ্রয় চাইতে লাগলো। প্রচন্ড শীতে বুড়ি কাঁপতে লাগলো। বুড়ির পরনে কোনো শীতের পোশাক ছিল না। সকল বাড়ি থেকে সবাই বুড়িকে তাড়িয়ে দিল। অবশেষে বুড়ি পৌঁছালো জসিমের বাড়িতে। বাড়িতে কেউ আছো বাবা? কে আপনি বুড়িমা? এত কনকনে শীতে আপনি এখানে কি করছেন? আর কোথা থেকে বা এসেছেন? আমি এক অসহায় বুড়ি বাবা। অনেক দূর থেকে এসেছি। 2 গ্রাম পর আমার মেয়ের বাড়ি, সেখানেই যাচ্ছি। পথে রাত হয়ে গেল। এই কুয়াশা, এই কনকনে শীতে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, আর চলতেও পারছি না। আজকের রাতটা কি বাবা তোমার বাসায় থাকতে দেবে? আল্লাহর অনেক দয়া হবে তোমার উপর। হ্যাঁ বুড়িমা, আপনি ভেতরে আসুন। বেশিক্ষণ এভাবে শীতের মধ্যে থাকলে তো আপনার জ্বর এসে যাবে। এ বুঝি তোমার মেয়ে বাবা? হ্যাঁ বুড়িমা, এ আমার মেয়ে মিলি। আজ 2 দিন হলো শীতের কারণে আমার মেয়েটার ভীষণ জ্বর। টাকার অভাবে ওষুধ কিনতেও পারিনি। না পাচ্ছি মেয়েকে ওষুধ কিনে দিতে, আর না পারছি মেয়েকে একটা শীতের কাঁথা কিনে দিতে। আমার বাড়িতে তো ভালো কোনো কাঁথা নেই বুড়িমা, ছেঁড়া কাঁথা। এই গরিবের বাড়িতে থাকতে আপনার যে বড়ই কষ্ট হবে। শীতে বাইরে থাকার থেকে তোমার এই কুঁড়ে ঘরটা অনেক শান্তি আছে বাবা। আর আমি না হয় তোমার ছোট্ট মেয়ে মিলির কাছেই থাকবো। এভাবেই সেদিন রাত কেটে যায়। ভোর হলে বুড়ি মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তুমি গরিব হতে পারো জসিম, কিন্তু তোমার মনটা অনেক বড়। আমি তো তোমাকে তেমন কিছু দিতে পারবো না। এই বীজটুকু নাও এবং তোমার উঠোনে এই বীজটি লাগিয়ে দিও। আশা করছি শীঘ্রই এই বীজের ফল তুমি উপভোগ করবে, আর তোমার মেয়েও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা কিসের বীজ বুড়িমা? এটা তুলো গাছের বীজ। বিশ্বাস করে বীজটি লাগিয়ে দিও। আশা করছি তোমার কষ্টের দিন শেষ হবে। আমার দোয়া তোমাদের সাথে সব সময় রইল। এরপর বুড়ি তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে রওনা দিল। জসিম বীজটি বাড়ির উঠোনে লাগিয়ে দিল। আশ্চর্যের বিষয় হলো বীজটি পরের দিনে একটি বড় তুলো গাছে রূপান্তরিত হলো এবং তাতে অনেক তুলো ধরলো। এ কেমন আশ্চর্য বীজ! কালকের বীজটি লাগিয়েছি এবং আজকের গাছ হয়ে তাতে তুলো ধরেছে, আর এত তুলো! বিধাতা মনে হয় এবার আমাদের মুখ তুলে চেয়েছে। এই তুলো দিয়ে আমাদের শীতের কাঁথা হয়ে যাবে। শুধু তো তুলো দিয়ে কাঁথা হবে না গিন্নি, এর জন্য কাপড়ও লাগবে। কাপড়ের দোকান থেকে কিছু কাপড় বাকিতে নিয়ে এসো। এরপর তুলো দিয়ে কাঁথা বানিয়ে তা বাজারে বিক্রি করে সে টাকা তুমি পরিশোধ করে দিও। তুমি ঠিক কথাই বলছো গিন্নি। আর দেরি না করে তাড়াতাড়ি বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। এরপর জসিম দেরি না করে কিছু কাপড় বাকিতে নিয়ে আসে। এরপর তুলো দিয়ে সুন্দর কাঁথা বানায়। একটি কাঁথা মিলির গায়ে জড়িয়ে দেয়। বাবা, বাবা, আমার আর ঠান্ডা লাগছে না। এই তুলোর কাঁথা অনেক উষ্ণ। আমরা আর শীতে কষ্ট পাবো না। ঠিক বলেছিস মিলিমা। এরপর জসিম ও মিলির মা তুলো দিয়ে কাঁথা তৈরি করে বাজারে বিক্রি শুরু করলো। আর এভাবেই তাদের দিন ভালোভাবে চলে যাচ্ছিল। আমার মিলির মতো আর আমাদের মতো কোনো গরিব মানুষ যেন শীতে কষ্ট না পায়, এই জন্য আমরা শীতের দিনেই তুলো দিয়ে অল্প দামে গরিবদের কাছে তুলোর কাঁথা বিক্রি করব। তুমি ঠিক বলেছ গিন্নি, আমাদের মতো আর কোনো গরিব যেন কষ্ট না পায়। বাবা, তোমার কাছে কি কাঁথা হবে? এই শীতে যে বড় কষ্ট হয়, রাতে ঠিকঠাক ঘুমাতেও পারি না। আমার কাছে যে কোনো টাকা নেই, তোমাকে আমি পরে দিয়ে দিব। চাচি, কাঁথা হবে, কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনি কাঁথা নিয়ে যান। আশা করছি এখন থেকে আপনার আর শীতে কষ্ট হবে না। তুমি অনেক দয়ালু বাবা,
অনেক বড় হও। আর এভাবেই জসিম প্রতি বছর শীতে তুলোর কাঁথা বিক্রি করত। অসহায় গরিব মানুষদের সে এমনিতেই কাঁথা দিত। কাঁথা বিক্রি করে কবিরাজের পাওনা টাকাও পরিশোধ করে দিল। মিলিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল।